ইরফান 2 বছর আগে কিভাবে জানে মায়েরা মিলেনিয়ার হতে চায়? শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারহাকে খুঁজলে দেখল সে নেই, ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসে আর 10 মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসলে শুদ্ধ কলটা রিসিভ করে কানে দেয়। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি, এখন ব্যাক করেছে। কিছু বলবি? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ইনায়ার লাভারের নাম্বারটা নিবি না? ফাইজ বিরক্তি নিয়েই বলে, তুই ওর গলা ধরে বসে থাক যা, শালা বাদর। শুদ্ধ মুখটা ছোট করে বলে, দেখ তোরা সবাই আমাকে এইভাবে বাদর ডাকতে পারিস না, আমার একটা প্রেস্টিজ আছে বলে কিছু, তাই না? ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখেছিস শোনা? আমাকে আমার ফারহাকে কেড়ে নেওয়ার ভয় দেখলি কেন? শোন, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে, বিশ্বাস কর, একটুও মানায় না এইসব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো। একটু পর সিরিয়াস হয়ে বলে, আমি বিজনেস করতে চাই না ফাইজ, জাস্ট এই চাকরিটাই করতে চাই। ফাইজ অবাক হয়ে বলে, মানে? আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করেছি, ভুলে গিয়েছিস সেটা? শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসাবে আরেকটু ওপর জায়গায় আমি আছি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বরে বলে, ফারহা মানতে পারবে না, তুই এইসব কথা বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, আমি করব না বিজনেস, আমার ভালো লাগে না, এত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্তির কণ্ঠে বলে, আমার বোনের লাগবে, ভালো লাগে না এটা কেমন কথা? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে, আমি করব না মানে করব না, এটাই ফাইনাল। ফাইজও রেগে বলে, তাহলে আমার বোনকে ভুলে যা, বলেই কলটা কেটে দেয়। শুদ্ধর চোখে মুখে বিস্ময়। ফাইজের বিহেভিয়ার তার খারাপ লাগলো, মানে ফাইজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায়। কিন্তু সে তো চাই না টাকা। বিরক্ত লাগে কেন যেন। বাবার কথা মনে পড়ল, হালকা হালকা মনে পড়ে শুদ্ধর। তখন তার বয়স 7 বছর হবে হয়তো। গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরত বিকাল করে, ঘেমে নেমে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো, পানি এগিয়ে দিত, টেবিল ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত ফাঁকা দিয়ে বাতাস করত। তার বাবা স্নেহের হাত বুলাতো তার মাথায়। একদিন হঠাৎই মানুষটা চলে গেল। শুদ্ধর বাবা ডাকটা হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা আর হবে না যে তার। তার বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল। সবাই বলতো মানুষদের দিয়ে দিতে, শুদ্ধ দেয়নি। বেশি জোর করলে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পরবে। সে সত্যিই পরে। তার বাবার 3টা লুঙ্গি, 3টে ফতুয়া ছিল। অনেক বিলাসিতা তো তাদের ছিল না। 3টে লুঙ্গি, 3টে ফতুয়া শুদ্ধর আলমারিতে খুব যত্ন করে তুলে রাখা আছে। মাসে 1 থেকে 2 দিন সে সেটা পরে। কথাগুলো ভাবতেই চোখজোড়া কখন যে ভিজে উঠেছে বুঝতেই পারেনি। গ্রামের বাড়িতেই তার বাবার কবর। তার মাকে এই জন্য এখানে একেবারে আসতে বলতে পারে না। সে নিজেই তো পারবে না। সেই গ্রাম ছেড়ে কি করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে? ফোন পকেটে রেখে 2 হাতে চোখ ডলে স্বাভাবিক করে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষে শুদ্ধ ইরফানের রুমে আসে। ইরফানকে দেখলো না, চুপচাপ গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুজলো, ভালো লাগছে না কিছুই। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভুরু কুঁচকে তাকায়। কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে কিছু একটা করছে। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময়। এরপর ফোনটা ডেস্কের উপরে রেখে শুদ্ধের দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়ি ভাবে 2 হাত গুজে চোখ বুজে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে, গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে, সুখী রাখতে কত টাকা লাগে রে ইরফান?
ইরফান ভুরু কুচকে বলে, লটস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে, এটা সেকেন্ড টাইম চাওয়ার আগে সবকিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে তার বিকল্প আরো অনেকগুলো তার সামনে এনে হাজির করা প্রয়োজন, যেন সে পিছু ফিরে না বলে, যেটি নিয়েছি এটার মতো ওটাও সুন্দর। এই ভাবনা ভাববার টাইমটাই সে পার্সোনাল পার্সনকে নিয়ে ভাববে। সে না চাইতেও তার হাজবেন্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে। দ্যাটস ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করলে হাজবেন্ডের আকাশে উড়তে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেলার সময়টাই হাজবেন্ডের দিকে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল্ড হ্যাপিনেস। অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হলো মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন এ লট অফ হার্ড ওয়ার্ক। শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না। হ্যাঁ, তাই তো, কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিলল না, একদম না। নিজেকে সামলে বলে, আমি জানি তুই এইসব ভালোবাসার সংজ্ঞা বললি না, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণের নয়, কখনো কখনো শখ বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহিত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরো অনেকগুলো জিনিস সে চাওয়ার আগেই তার সামনে হাজির করতে, কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে। সেই সময়টাই সে যেন এটা ভাবে, হা হা, আমার বরটা এত ভালো কেন, না চাইতেও সব কিছু এনে দেয়। আমি বলছি না হাজবেন্ডের এইসবে ভালোবাসা মিশে নেই, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে, কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সেই স্বামীর হাতটাই আঁকড়ে ধরে, সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না। সবসময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ বয়ে আসে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাঝ থেকে হাজবেন্ড ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে, সে নারী তার হাজবেন্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয় হয়ে যায়। এটাকেও সুখ বলে। এর জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর মনের। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে সদ্যর দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই এম নট রং। ইন ফ্যাক্ট আই এম ইভেন মোর রাইট দেন ইউ। তোর কথাটাও সঠিক, তবে আমার কথাটাও ভুল নয়, বরং তোর কথার চেয়েও বেশি সঠিক। একটু থেমে ইরফান আবার বলে, ফর এক্সাম্পল, ওয়াইফ সিক হলো, অনেক বড় বড় ডিজিজ দেখা দিল, এর ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে। যদি টাকা না থাকে, দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে, তোকে হসপিটালে নিতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল, বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটালে নিতে হবে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটালের ডিস্টেন্স মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হট নাও, এখন উপায় কি? কথাটুকু বলে ইরফান শুদ্ধের দিকে চেয়ে রইল। শুদ্ধ ভুরু কুচকে চেয়ে আসে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টারেরই প্রয়োজন, কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তা জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে, আর এর জন্য প্রয়োজন মানি। মানি ইজ পাওয়ার, ইটস ট্রু। কথাগুলো বলে ইরফান একটু থামে, শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, সামটাইমস মানি ইজ লাভ। শুদ্ধর কাছে কোনো উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে মগ্ন হয়। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ালো, একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রেখে চেয়ারটি, এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বোঝে। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে ভুরু কুঁচকে তাকায়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ নির্জীব গলায় বলে, তোরা সব বড়লোকই মানুষ ভাই, তোদের হিসাব তো তোদের কাছে রাখ, কিন্তু আমি বিজনেস করব না, আবার আমার ফারহাকেও লাগবে। কিন্তু ফাইজ বলেছে
বিজনেস না করলে ও ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলেছে। ইরফানের চোখে মুখে বিস্ময়, ভুরু কুঁচকে বলে, তুই বিজনেস করবি না কেন? শুদ্ধ ওভাবেই চোখ বুজে বলে, আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে ফাইন, করতে হবে না। শুদ্ধ একটু হাসলো। ইরফান কথাটা বলে সরাসরি ফাইজকে কল করলো। কল রিসিভ হওয়ার সাথে সাথেই ইরফান গম্ভীর গলায় বলে, তুই শুদ্ধকে কেন বলেছিস যে ও ফারহাকে ভুলে যায়? ওপাশ থেকে ফাইজের কপালে ভাঁজ পড়ে। সে কিছু বলার আগে ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না, সিম্পল। তুই কেন বলবি ফারহাকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? দেন ওকে ফাইন, আমি মনে করিয়ে দিচ্ছি, শুদ্ধর ভাই একদম জলজ্জান্ত বেঁচে আছে, অ্যান্ড হিল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, তোর কি আমাকে ভিখারি লাগে? তোর বোনের কত চাওয়া পাওয়া আছে। আমি ইরফান নেওয়াজ সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে। তুই কোন সাহসে শুদ্ধকে বললি ফারহাকে ভুলে যেতে? শুদ্ধ চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে। কোন মাথা পাগলার কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে। হাই হাই, সব গেল। শুদ্ধ দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোনটা টেনে নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। রাগান্বিত স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাইরে থাম, তোর পায়ে ধরি, চুপ যা মেরি বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না, বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ ওপাশ থেকে কিছু বলাই সুযোগও পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে, ইরফান তুই আমাকে ভুল বুঝেছিস, আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা। ইরফান ফাইজকে কথাটা শেষ করতে দিল না, চিৎকার করে বলে, রাগ মাই ফুট, তোর সাহস কি করে হলো ওকে এইসব ফালতু কথা বলার? শুদ্ধ বিড়বিড় করলো, লে হালুয়া, এই রাগ করেছে সেটা কিছুই না, অন্যের রাগকে বলছে রাগ মাই ফুট। হাই। এসব রেখে ইরফানের পেছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোনটা সরিয়ে কলটা কেটে দেয়। ইরফান রেগে বলে, তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুদ্ধ হঠাৎই ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান এক পা পিছিয়ে যায়। রাগ কমেছে বোধ হয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভুরু কুঁচকে নেয়। শুদ্ধ ইরফানকে ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধর হাসি থামছেই না। ইরফান রেগে বলে, পাগলের মতো হাসছিস কেন? কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামায়, মুখে মিটিমিটি হাসি, লম্বা করে শ্বাস টেনে বলে, ভাই, আমি ভাবতাম শুধু তুই মায়রার জন্যই মাথা খারাপ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে সামথিং সামথিং। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? শুদ্ধ এই ব্যাপারে আর কিছুই বলল না, বসা থেকে দাঁড়িয়ে বলে, ফাইজ মন থেকে বলেনি, এটা আমি তো বুঝেছিলামই, তবুও খারাপ লাগায় তোকে বলেছি, ওকে ফাও কথা শোনালি, সর দেখি ওর কাছে যাই। ইরফান কিছুই বলল না। শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালে দেখল ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। শুদ্ধ মিটিমিটি হেসে ডাকলো, ইরফান সোনা। চেয়ার ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিক ছুড়ে দেয়। ইরফানের চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে হেসে বলে, ও মা গো, দূর থেকে হচ্ছে না, দাঁড়া সোনা, কাছে গিয়েই দিচ্ছি, তবুও কান্দিস না সোনা। ইরফান রেগে ডেস্কের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধের দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ দ্রুত ক্যাচ ধরে নেয়, আফসোসের সুরে বলে, মানুষের ভালোই করতে নেই। ইরফান রেগে বলে, যাবি তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে হাওয়া। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা বেজে 20 মিনিট। মায়েরা মুখ ফুলিয়ে বেডের ওপরে বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইল, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝে ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মায়েরা 2 হাঁটুর ওপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখল ইরফানকে। দুজনের চোখাচোখি হতেই মায়েরা মুখ ফিরিয়ে বাম দিকে নিল। ইরফান ভুরু কুঁচকে তাকালো। মায়েরার মুখ ফিরিয়ে নেওয়ার ধরন তার পছন্দ হলো না।
ইরফান অপর পাশে গিয়ে মায়রার সামনে দাঁড়ায়। মায়রা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, এগিয়ে এসে মায়রাকে টেনে সোজা করে বসায়। ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা অভিমানী চোখে তাকায়। ইরফান মায়রার দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়রা গাল ফুলিয়ে বলে, আপনি মিষ্টি আনলেন না কেন? আমি তো বলেছি আপনাকে টাকা দিয়ে দিব, তবুও কিপটামি কেন করছেন? ইরফান মায়রার দিকে চেয়ে রইল। মায়রাও ইরফানের দিকেই চেয়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড, এনেছি মিষ্টি, 10 মিনিটে রেডি হবে। মুহূর্তে মায়রার চোখে মুখে উৎফুল্লতা খেলে গেল, কিন্তু রেডি হবে হবে কেন? তারপর কৌতূহল নিয়ে প্রশ্ন করে, রেডি হব কেন? ইরফান স্বাভাবিক গলায় বলে, তোমার ভাই মিষ্টি খাবে না? মায়রা ইরফানের কথাই অবাক হলো, দ্রুত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওর তো মিষ্টি খুবই পছন্দ। আপনি এই রাতে আমাদের গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, ইয়া, ফার্স্ট করো। মায়েরা ভীষণ খুশি হলো। সে দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটি বোরখা পরে নিল, সেম কালারের হিজাব বেঁধে নিল। আজ হিজাবের নিচে একটা কালো ক্যাপ দিয়েছে, ডান পাশে একটুখানি বেরিয়ে আছে, যেখানে ছোট ছোট সাদা পাথরের কয়েকটা স্টোন বসানো। একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনায়া দিয়েছিল। মায়েরা ছোট থেকে শুধু হিজাবই পরতো, আজকেই ফার্স্ট এই ক্যাপটা পরলো, ভালোই লাগছে। এর মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মায়েরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফানও মায়েরার দিকে তাকায়, চোখ সরাতে গিয়েও সরালো না, নতুনত্ব কিছু পেয়েছে বোধ হয়। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার আগে রেডি হয়ে গিয়েছি, আপনি দ্রুত আসুন। ইরফান মায়রার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বলাতেই এমন। মায়রা ইরফানকে পাশ কেটে যেতে নিলে ইরফান মায়রার হাতটা টেনে তার সামনে দাঁড় করায়। মায়রার মাথার হিজাবের কোনায় কালো ক্যাপটুকু টেনে বলে, এটা কি? মায়রা দ্রুত তার মাথার ক্যাপটা আটকে বলে, হারে কি করছেন, খুলে যাবে তো। ইরফান মায়রার দিকে তাকালো, গম্ভীর গলায় বলে, এটার নাম কি? মায়েরার ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ, হেজাবের নিচে পড়ে, তাহলে সুন্দর লাগে, বুঝলেন? আমি গেলাম, আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরফান বিড়বিড় করলো, গার্লস ক্যাপ, নাইস। মায়েরা নিচে নেমে দেখলো পুরো টেবিলে মিষ্টির প্যাকেট বুক হয়ে আছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ! টেবিলের এক কোনায় শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে দেখে ভুরু কুঁচকে তাকালো। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে সে, একটার পর একটা মুখে দিচ্ছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন যেন গা গুলিয়ে আসছে। এত মিষ্টি কিভাবে খায়? রোমা নেওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ আব্বু, আর দিব? শুদ্ধ প্যাকেট থেকে শেষ দুটো মিষ্টি মুখে পুরে চিবিয়ে খেয়ে নিল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আজ আর কিছুই খেতে পারবো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, হাফ কেজি? একেবারে? শুদ্ধ চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। মায়েরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে, কংগ্রাচুলেশন মায়েরা। মায়েরা হাসতে পারল না। সে কখনো কাউকে একবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুদ্ধ টিস্যু দিয়ে হাত মুখ মুছে হেসে বলে, আমার মিষ্টি খাওয়া দেখে ভয় পেও না, আরও হাফ কেজি খেতে পারবো, একটু রেস্ট নিচ্ছি আর কি। ইরফান ওপর থেকে নেমে মায়েরার হাতটা ধরে বাইরে যেতে থাকে। শুদ্ধ পিছন থেকে হেসে বলে, তোর বউ আমার মিষ্টি খাওয়া দেখে শক্ট পেয়েছে, তুই একটুখানি স্পেশাল মিষ্টি দিয়ে দিস তো। ইরফান মায়রার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়ে এসেছে। মায়রা তার মাকে শুধু একবার জিজ্ঞাসা করেছিল সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে কোলে নিয়ে বসে আছে মায়রা। সামনে একটি বাটিতে 5টি মিষ্টি, যা লাবিব আরামে আর আপুর কোলে বসে খাওয়াই ব্যস্ত। মায়রা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবের খাওয়া দেখছে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। তার ভাইটা আর মাকে ছাড়া তার কি যে খারাপ লাগে, এই কথাটা কাকে বোঝাবে সে? কেউ নেই শোনার। লাবিব মুখ ভর্তি মিষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মায়েরা ডান হাতে ঝাপসা চোখে চোখ বুজে লাবিবের দিকে চেয়ে হেসে বলে, কেমন লাগে ভাইয়া? লাবিব মুখের মিষ্টিটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর মায়রার দিকে ঘুরে বসে 2 হাতে মায়রার গলা জড়িয়ে ধরে বলে,
অনেক মজা। আমার আপুই তুমি? মায়েরা দুই হাতে তার ভাইকে জড়িয়ে হেসে বলে, নিহালের আপুইও আমি। লাবিব সাথে সাথে মায়রার গলা আরো শক্ত করে জড়িয়ে বলে, ইয়া না, তুমি শুধুই আমার আপুই। মায়েরা মুখ টিপে হাসল। নিহাল নামের একটি ছেলে তাদের পাশের বাসায় থাকে। লাবিবের সামনে তাকে কোলে নিতেও পারত না আগে। লাবিব কান্না জুড়ে দিত, তার কথা তার আপুই এর কোলে শুধু সেই থাকবে। লাবিব কিছু একটা ভেবে মায়রার কোল থেকে নেমে দৌড় দেয়। মায়রা ডাকলো, সে শুনল না, দৌড় দিল। মিনিট তিনিকের মাঝে হাতে একটা খাতা এনে বেডের উপরে উঠে বসে। মায়রা চেয়ে আছে। লাবিব দুই পা মেলে পায়ের উপরে খাতা মেলে পেজ উল্টায়। মায়রা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতায় আঙ্গুল দিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে, আপুই দেখো, আমি আর তুমি। মায়রা একটু নিচু হয়ে দেখলো, পেন্সিল দিয়ে কাঁচা হাতের দুটো মানুষ এঁকেছে, একটা মেয়ে আর তার কোলে বাচ্চা। যদিও আঁকতে পারেনি, তবে মায়রা বুঝলো। মুখে হাসি ফুটলো। লাবিবকে টেনে তার কোলে বসিয়ে বলে, এটা কিভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করে বলে, আপুই আমার কাছে আসে না, তাই আমি এঁকেছি। মায়রার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে লাবিবের গালে। অসংখ্য চুমু খেয়ে বলে, এই যে আপুই এসেছি, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবো আপুই। আচ্ছা ভাইয়া। লাবিব হাতের খাতাটা রেখে মায়রার গলা জড়িয়ে হেসে বলে, আপুই আবার আসবা, কি মজা। মায়রা দীর্ঘশ্বাস ফেলল, ডান হাতে চোখ মুছে মুখে হাসি ফোটালো। এরপর বাটি থেকে একটা মিষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে বলে, ম্যাজিক করে মিষ্টি খাবি না? লাবিব মাথার উপর নিচ করে। মায়রা হেসে তার মুখে অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়, এরপর লাবিবের মুখের সামনে নেয়। লাবিব হেসে মায়রার মুখে ধরে রাখা মিষ্টি বেরিয়ে থাকা অংশ কিছু অংশ কামড়ে মুখে নিয়ে দুই হাতে তালি দেয়, যেন এটাই তার কাছে বেশ মজার খেলা। সেই সময় ইরফান মায়রার ঘরে এসে এই কাণ্ড দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মায়রা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবার মুখ নাড়াতেই ইরফান ঝড়ের গতিতে মায়রার কাছে এসে বাঁ হাতে মায়রার গাল চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের চোয়াল শক্ত, ডান হাতের দুই আঙ্গুল মায়রার মুখের ভেতর দিয়ে মুখ থেকে মিষ্টি বের করে আনে। হাতের টুকু ছুঁড়ে ফেলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোর। মায়রা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে বলে, লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে বলে, খবিস দুলা ভাই। ইরফান লাবিবের কথা শুনে ধমকে বলে, শ্যাট আপ। লাবিব ঝাঁকি দিয়ে ওঠে। মায়রা লাবিবকে কোলে নিতে গেলে ইরফান মায়রাকে টেনে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। লাবিব চোখ ছোট ছোট করে তাকায়। ছেলেটা বুঝতে পারে না। মায়রা ছটফটায়, ইরফানের গলায় বুকে খামচি দেয়। এই লোকের আক্কেল জ্ঞান নেই। ইরফান তার সময় মতো মায়রাকে ছাড়ল। মায়রা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ভাবলেশীন। মায়রা চোখ ছোট ছোট করে বেডের ওপরে বসে বিরক্তিকর কণ্ঠে বলে, এত গরম কেন এখানে? ফার্স্ট রেডি হও, এক্ষুনি বেরোবো। তখনই লাবিব ইরফানের কাছে এসে বসে মাথা উঁচু করে বলে, তুমি আপুই, তুমি খেয়েছো? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় লাবিবের দিকে। এতটুকুন বাচ্চা, অথচ মনে হচ্ছে চিরুনি অভিযান চালাচ্ছে, প্রশ্ন করছে। লাবিবের কথায় মায়রা বিব্রত বোধ করে। বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনি একটা অসভ্যের দাদা। ইরফান তীক্ষ্ণ চোখে গম্ভীর গলায় বলে, ইউ আর রং। ইরফান মায়রা ইরফানের কথাই শুনল না, ধোপাধাপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ইরফান বিড়বিড় করলো, স্টুপিড গার্ল। এরপর লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর এ স্টুপিড বয়। লাবিব কথার অর্থ বুঝতে না পেরে বোকা চোখে চেয়ে ইরফানের দিকে আবারও বলে, তুমি আপুইকে চুমু খেয়েছো কেন? ইরফান কিছুটা অবাক হয়ে বলে, ও আমার ওয়াইফ, তাই কিস করেছে, আন্ডারস্ট্যান্ড? লাবিব অবুঝ গলায় বলে, উফ কি।
ইরফান চোখ ছোট ছোট করে বলে, বউ, ও আমার বউ, বুঝেছো? লাবিব আরো অবুঝ গলায় বলে, বউ কি? ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, অতঃপর আগ্রহী গলায় বলে, বউদের আদর করতে হয়। তুমি বড় হলে বুঝবে। লাবিবের ভাবনার ব্যস্ত, বিড়বিড় করে, বউদের আদর করতে হয়? মায়েরা ঘর থেকে বাইরে বেরিয়ে তার মায়ের সামনে পড়ে। ভদ্রমহিলা কেমন যেন মায়া মায়া চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়েরা ঝাপসা চোখ জোড়া নামিয়ে নিল। মায়রার মা এগিয়ে এসে বলে, এত অভিমান কোথায় পেয়েছিস মা? আমি না হয় পেটে ধরিনি তোকে, কিন্তু বড় তো আমিই করলাম। আমার একটা গুণ রপ্ত করতে পারিসনি? মায়েরা চোখ তুলে তাকায় মায়ের দিকে। জমানো অশ্রুগুলো না চাইতেও গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়রার মা আরেকটু এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরল। মায়রা চোখ বুজল, না চাইতেও মাকে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলে মায়রা নাক টেনে বলে, তোমার আর ভাইয়ার কথা খুব মনে পড়ে মা। ভদ্র মহিলা কষ্টে বুকটা বোধহয় ফেটেই যাবে। তিনি কি বললেন? তার কাছে কথা নেই। এরই মাঝে লাবিবের বাবা ঘর থেকে বেরিয়ে তার স্ত্রী আর মায়রাকে এভাবে দেখে বোধহয় বিরক্ত হলো। মায়রার চোখ পড়ল লোকটার দিকে, সাথে সাথে তার মাকে ছেড়ে দিল। মায়রার মা দীর্ঘশ্বাস ফেলে মায়রার চোখ মুছে দিল। আজ রাতটা থেকে যাবি মা? মায়রা অসহায় চোখ জোড়া লাবিবের বাবার দিকে রাখে, যার চোখে মুখে এখনো বিরক্তি। মায়রার মা ঘাড় বাঁকিয়ে নিজ স্বামীকে দেখে আবারও বলে, আমার জন্য একটা রাত থেকে যাবি মা? মায়রা তার মায়ের দিকে তাকালো মায়া ভরা চোখে। লাবিবের বাবা ঘরে চলে গিয়েছে। মায়রার খুব বলতে ইচ্ছে করলো, তাহলে আমাকে তোমায় জড়িয়ে ঘুমাতে দিতে হবে, কিন্তু মনের কথা মনেই রইল, এটা তো সম্ভব নয়। লাবিবের বাবা এই বাড়ির মাথায় তুলবে, তবে তার মা তাকে থাকতে বলেছে, হয়তো লাবিবের বাবা কিছু বলবে না। এই যেমন একটু আগে বলল না। মায়রার একটুও ইচ্ছা করলো না এখানে থাকতে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করলো, জড়িয়ে থাকতে পারলো না। তাতে কি, সকাল সকাল উঠে মায়ের মুখটা তো দেখতে পারবে, এটাই কি কম শান্তি? মাথা নেড়ে বলল, থাকবো মা। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মায়রার কপালে একটা চুমু খায়। মায়রার কি যে শান্তি লাগে। এবার নিজে থেকে মাকে জড়িয়ে ধরে। মায়রা ঘরে এসে দেখলো ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। লাবিব বেডের উপরে বসে কিছু আঁকছে। মায়েরা ইরফানের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল, কথা বলা শেষ হওয়ার আশায়। ইরফান কথা বলতে বলতে উল্টো ঘুরে দাঁড়ালো, মায়রাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়রার দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে বলে, কি বলবে? মায়রা ঢোক গিলে বলে, তাদের বাড়িতে তো এসি নেই, ফ্যানের বাতাসও কম, ছাদ নেই, দেওয়াল ইটের, তবে ওপরের টিন। ইরফানকে কিভাবে থাকতে বলবে? শুদ্ধদের বাসা গ্রামে হলেও শহরের বাসার মতো। মায়েরা চুপ করে দেখে। ইরফান আবারও বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে, মৃদু স্বরে বলে, আজ রাত এখানে থাকতে চাই। কথাটা শোনার সাথে সাথে ইরফান বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। না চাইতেও গলার আওয়াজ জোর হয়ে গিয়েছে। তার তো কাজ আছে, এখানে থাকলে কি করে হবে? মায়েরা আবারও বলে, আপনি চাইলে চলে যান, আমি কালকে চলে যাব। ইরফান বেডের ওপরে বসা লাবিবের দিকে তাকালো। লাবিব তাদের দিকেই চেয়ে আছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, আমি চলে গেলে তুমি ফালতু ওয়েতে মিষ্টি খেতে বসে যাবে, রাইট? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। আল্লাহ হাফেজ।